প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ইমরানস একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমি ইমরান স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে আমি আপনাদের সাথে HTML হেড এলিমেন্ট এর কনসেপ্ট নিয়ে আমার অর্জিত জ্ঞান শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে হেড এলিমেন্ট নিয়ে আপনার কনসেপচুয়াল আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। HTML হেড এলিমেন্ট হলো একটি কন্টেইনার বা ধারক, যেখানে আমরা সাধারণত টাইটেল, স্টাইল, মেটা, লিঙ্ক, স্ক্রিপ্ট অ্যান্ড বেস এলিমেন্টগুলো ইউজ করে থাকি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইনসাইড হেড এলিমেন্ট টাইটেল থেকে শুরু করে স্টাইল পর্যন্ত আমরা যা কিছু দেখছি সব কিছুই হচ্ছে হেড এলিমেন্ট এর কন্টেইনার বা ধারক। সহজ কথায় বলতে গেলে একটি ওয়েব পেজের ম্যাটার ডেটা এই এলিমেন্টের ভেতর ধারণ করা হয়। আর আপনারা জানেন হেড এলিমেন্টটি HTML ও বডি এলিমেন্টের মাঝেই বসে। যেমনটি আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি, হেড এলিমেন্ট অর্থাৎ যেখানে আমাদের হেড ওপেন হয়েছে অ্যান্ড যেখানে আমরা এই হেড এলিমেন্টটিকে তথা হেড ট্যাগটিকে ক্লোজ করেছি, এই অংশটুকুন আমাদের বডি এলিমেন্ট যেখানে শুরু হয়েছে তার আগে আমাদের শেষ হয়েছে, এবং যেখানে HTML এলিমেন্ট এর ওপেনিং ট্যাগটা শুরু হয়েছে ঠিক তারপরে শুরু হয়েছে। অর্থাৎ আমাদের হেড এলিমেন্টটি HTML এর পরে এবং বডি এলিমেন্ট এর আগে সাধারণত বসে থাকে। এবার আসি ম্যাটাডেটা কি। ম্যাটাডেটা হলো HTML ডকুমেন্ট সম্পর্কিত ডেটা যা ব্রাউজারে আউটপুট হিসেবে প্রদর্শিত হয় না। টাইটেল এলিমেন্টের কথা যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে টাইটেল এলিমেন্ট হচ্ছে একটি HTML ডকুমেন্ট এর টাইটেল নির্ধারণকারী এলিমেন্ট। এটি এতটাই গুরুত্বপূর্ণ যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তথা SEO এর ক্ষেত্রে অ্যালগোরিদম পেজ র্যাঙ্ক করে সার্চ রেজাল্টে প্রদর্শন করার জন্য এই এলিমেন্টটিকে প্রায়োরিটি বা অগ্রাধিকার দিয়ে থাকে। যেমনটি আমরা এখানে হেড এলিমেন্টের ঠিক পরেই আমরা টাইটেল এলিমেন্টটিকে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের টাইটেল এর ওপেনিং ট্যাগ আছে এবং টাইটেল এলিমেন্টের ক্লোজিং ট্যাগ রয়েছে। তো আমরা টাইটেল হিসেবে আমাদের ওয়েব পেজের যে কন্টেন্টটা আমরা সাধারণত প্রোভাইড করব, সেটি আমাদের ইনসাইড টাইটেল এলিমেন্টের এখানে আমরা দিয়ে থাকব। এবার আসি স্টাইল এলিমেন্ট নিয়ে। স্টাইল এলিমেন্টের মাধ্যমে ইন্টারনাল CSS কোড অ্যাপ্লাই করা হয়। আপনারা জানেন CSS কোড 3 ধরনের, বাট স্টাইল এলিমেন্ট আমরা হেড এলিমেন্টের ভিতরে শুধুমাত্র ইন্টারনাল CSS এর জন্য অ্যাপ্লাই করি। যেমনটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, স্টাইল এলিমেন্টের জন্য স্টাইল ট্যাগ ওপেন করা হয়েছে এবং স্টাইল ট্যাগ ক্লোজ করা হয়েছে, এবং মাঝখানে আমরা যে CSS কোড, ইন্টারনাল CSS কোড, এভাবে আমরা যত খুশি প্রপার্টি, ভ্যালু, সিলেক্টর ইউজ করতে পারবো। এবার আসা যাক লিঙ্ক এলিমেন্ট নিয়ে। লিঙ্ক এলিমেন্ট কি? লিঙ্ক এলিমেন্ট সাধারণত এক্সটার্নাল রিসোর্সকে HTML ফাইলের সাথে সংযুক্ত করতে ব্যবহার করা হয়। যেমন আমরা এই লিঙ্ক এলিমেন্ট দ্বারা সাধারণত দু ধরনের বা একাধিক বিষয়কে সংযুক্ত করতে পারি। সচরাচর আমরা লিঙ্ক এলিমেন্ট দ্বারা CSS ফাইলকে অর্থাৎ এক্সটার্নাল CSS ফাইলকে আমরা আমাদের HTML ফাইলের সাথে কানেক্টেড করি বা সংযুক্ত করি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে মার্ক করে দেখাচ্ছি যে লিঙ্ক এলিমেন্টটি এখানে আমরা style.css নামে যে একটা এক্সটার্নাল CSS ফাইল আছে, সেটি আমি আমার HTML ফাইলের সাথে সংযুক্ত করতে ব্যবহার করেছি। এই লিঙ্ক এলিমেন্টের ক্ষেত্রে আপনার সাধারণত দুটো অ্যাট্রিবিউট ম্যান্ডেটরি ইউজ করতেই হবে। একটি অ্যাট্রিবিউট এর নেম হচ্ছে rel অ্যাট্রিবিউট, যেটি CSS ফাইল সংযুক্ত করার ক্ষেত্রে স্টাইল শিট ভ্যালু ব্যবহার করা হয়, এবং আরেকটি অ্যাট্রিবিউট হচ্ছে href অ্যাট্রিবিউট। এই href অ্যাট্রিবিউট দ্বারা হাইপার রেফারেন্স বোঝানো হয়। অর্থাৎ আপনি যে এক্সটার্নাল CSS ফাইলটিকে সংযুক্ত করতে চাচ্ছেন, সেই এক্সটার্নাল CSS ফাইল এর পাথটা href অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আপনাকে ইউজ করতে হবে।
আর আরেকটি অ্যাট্রিবিউট আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপ অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউট ইউজ করা ম্যান্ডেটরি না। আমরা এটা একটা সিএসএস ফাইলকে সংযুক্ত করছি, সেটার কারণে আমরা এখানে ভ্যালু টেক্সট /CSS দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রজেক্টে চাইলে এই অ্যাট্রিবিউট ইউজ না করলেও আপনার কোডটি রান করবে। এবং দ্বিতীয় যে লিঙ্কটি আমরা সাধারণত ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের ওয়েব পেজে ফ্যাব আইকন সংযুক্ত করতে। সেক্ষেত্রে আমাদের সব কিছু সেম থাকবে, শুধুমাত্র REL অ্যাট্রিবিউটের ভ্যালু হবে আইকন, এবং আপনি টাইপ চাইলে এখানে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ইমেজ /PNG ইউজ করতে পারেন, অন্য কিছু ইউজ করা যায়। PNG ইমেজকে আপনি ফ্যাব আইকন হিসেবে সংযুক্ত করার ক্ষেত্রে ইমেজ /PNG এই ভ্যালুটা ইউজ করবেন, এবং HREF এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা হবে অ্যাজ ইউজুয়াল, যেমনটি আমরা CSS ফাইলের ক্ষেত্রে করেছিলাম। অর্থাৎ আমাদের যে ইমেজটি ফ্যাব আইকন হিসেবে আমরা শো করাতে চাচ্ছি সেই ইমেজটি আমরা এখানে HREF এর পাথ এর মধ্যে বসিয়ে দিব। আর ফ্যাব আইকন কি যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, আমার টিউটোরিয়াল সিরিজের ফ্যাব আইকন ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এবার আসি মেটা এলিমেন্ট নিয়ে। মেটা এলিমেন্ট কি? মেটা এলিমেন্ট সাধারণত ক্যারেক্টার সেট, পেজ ডেসক্রিপশন, কিওয়ার্ডস, অথর এবং ভিউপোর্ট এর জন্য ব্যবহৃত হয়। যেমন আমরা যদি আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য করি, আপনারা খেয়াল করবেন যে এখানে আমি কতগুলো মেটা এলিমেন্ট ইউজ করেছি। প্রথম যে মেটা এলিমেন্টটি এখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টার সেট এর জন্য। ক্যারেক্টার সেটটা কি? এই ক্যারেক্টার সেট হচ্ছে মেটা এলিমেন্টের, যখন আমরা ক্যারেক্টার সেট এই অ্যাট্রিবিউটটাকে আমরা মেটা এলিমেন্টে ইউজ করব, তখন হচ্ছে আমরা এখানে সাধারণত আমাদের এনকোডিং সিস্টেম এর একটা ভ্যালু আমরা প্রোভাইড করে থাকি। যেমন UTF-8, এক্ষেত্রে আমি এটা ইউজ করেছি, এটা সাধারণত সার্বজনীনভাবেই গ্রহণযোগ্য, এ কারণে আমি এখানে এটা ইউজ করেছি। অন্যান্য আপনার ক্যারেক্টার সেট এর ভ্যালু থাকতে পারে, বাট এখানে যে UTF-8 আমি ইউজ করেছি এটাকে আপনাদের একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন UTF এই কথাটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এবং যে 8 একটা ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন, 8 দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এনকোডিং সিস্টেমটা এখানে আছে সেটা হচ্ছে 8 বিট ব্লক লেভেল। যদি আপনি এখানে 8 এর পরিবর্তে 16 ইউজ করেন তাহলে সেটি হবে 16 বিট ব্লক লেভেল এলিমেন্ট। সো এই ক্যারেক্টার সেট অ্যাট্রিবিউটটি আমরা শুধুমাত্র এনকোডিং সিস্টেম এর জন্য ব্যবহার করে থাকি। দ্বিতীয় যে মেটা এলিমেন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি, মেটা এলিমেন্ট আমাদের সবগুলোই সেম, শুধুমাত্র আমরা এখানে অ্যাট্রিবিউট ডিফারেন্টলি ইউজ করছি এবং সেটির একটা পারপোজ রয়েছে। যেমন দ্বিতীয় মেটা এলিমেন্টের ক্ষেত্রে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, নেম একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে যেটির ভ্যালু হচ্ছে কিওয়ার্ডস। অর্থাৎ আপনার ওয়েব পেজে যে মূল কিওয়ার্ডসগুলো থাকবে সেই কিওয়ার্ডসগুলো আপনি এখানে বসাতে পারবেন। এটি সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়। সো কিওয়ার্ড হিসেবে আমি এখানে নেম অ্যাট্রিবিউটে যে কিওয়ার্ডটা ইউজ করছি সেটার ভ্যালুটা কি হবে, আপনি সেখানে সেটি কন্টেন্ট অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন কিওয়ার্ড হিসেবে আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। আপনি আপনার ওয়েব পেজের মূল যে কিওয়ার্ড সেটি এখানে কন্টেন্ট অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে বসিয়ে দিতে পারেন। একইভাবে আমাদের থার্ড যে মেটা এলিমেন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে নেম অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে ডেসক্রিপশন এবং কন্টেন্ট হিসেবে ডেসক্রিপশন হিসেবে কি থাকবে সেই কথাটা আমরা এখানে বলে দিচ্ছি। ফ্রি ওয়েব টিউটোরিয়ালস, এটা আমি 3টি ওয়ার্ডের একটা সেন্টেন্স ইউজ করেছি। আপনি চাইলে এখানে একটা প্যারাগ্রাফের মতো একটু ডিটেলস আপনার ডেসক্রিপশন, ম্যাটার ডেসক্রিপশন হিসেবে আপনি 3 থেকে 4 লাইনের একটা ডেসক্রিপশন ইউজ করতে পারেন, যেটি আপনার ওয়েব পেজকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। অ্যান্ড আপনার ওয়েব পেজটি যদি কোনো একটা আপনার ব্লগ হয়ে থাকে বা কোনো কন্টেন্ট, এমন কোনো কন্টেন্ট থাকে যার অথরকে আপনি ওখানে আপনি সার্চ ইঞ্জিন একে জানিয়ে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নেম অ্যাট্রিবিউটের এখানে ভ্যালু হিসেবে অথর ইউজ করবেন এবং কন্টেন্টের এখানে আপনার অথরের নেম ইউজ করবেন। ঠিক আছে? যেমন আপনি যদি আপনার নিজের ব্লগের জন্য কোনো একটা কিছু লিখে থাকেন, সেক্ষেত্রে কন্টেন্ট এর ভ্যালুর ভিতর আপনার নামটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে পরবর্তী মেটা এলিমেন্টে আমরা যেটা ইউজ করেছি HTTP-equip এই অ্যাক্টিভিটি ইউজ করেছি। এটি সাধারণত রিফ্রেশ করার কাজে, যেটি আমরা ব্রাউজারে সাধারণত রিলোড দিয়ে থাকি,
বা আমরা একটা সিম্বল ইউজ করি, যে একটা সিম্বল দেখে থাকি যেটি আমরা রিফ্রেশ করার জন্য ব্যবহার করি। এই কাজটি আমরা যদি এই ম্যাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে, ম্যাটা এলিমেন্টের মাধ্যমে HTTP ইকুইপ এই অ্যাট্রিবিউট ইউজ করে থাকি, তাহলে আমাদের খুব সহজেই হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনার এই রিফ্রেশটা কতক্ষণ পর হবে সেটি আমাদের কন্টেন্ট অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে বসিয়ে দিতে হবে। এখানে খেয়াল করুন, আমি কন্টেন্ট অ্যাট্রিবিউটের ভ্যালুর ভিতরে 30 এখানে উল্লেখ করেছি, যেটি সেকেন্ড এককে কনভার্ট হয়েছে, অর্থাৎ প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর আমার ওয়েব পেজটি বা ওয়েবসাইটটি রিফ্রেশ হবে বা রিলোড হবে। ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমি যে ম্যাটা এলিমেন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ এই ম্যাটা এলিমেন্টের ভিতরে যে অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাট্রিবিউটের ভ্যালু নিয়ে কথা বলবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আমরা সবাই আমাদের ওয়েব পেজকে রেসপন্সিভ করতে চাই, অর্থাৎ বিভিন্ন স্ক্রিনে, হোক সেটি মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ট্যাব, প্রতিটি ডিভাইসে আমরা আমাদের ওয়েব পেজকে খুবই সুন্দর ও নান্দনিক হিসেবে তুলে ধরতে চাই, সুন্দরভাবে প্রদর্শন করতে চাই। আর এর জন্য আমাদের ওয়েব পেজকে রেসপন্সিভ করতে হয়। আর আপনি আপনার ওয়েব পেজকে রেসপন্সিভ করতে হলে অবশ্যই যে মেটা এলিমেন্টটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই লাইনটি হুবহু আপনার হেড এলিমেন্টের ভিতরে বসাতে হবে, নতুবা আপনার ওয়েব পেজকে ব্রাউজার কখনই রেসপন্সিভ ওয়েব পেজ হিসেবে জাস্টিফাই করবে না বা আইডেন্টিফাই করবে না। এক্ষেত্রে আমরা দুটো অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। প্রথম অ্যাট্রিবিউটটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল নেম অ্যাট্রিবিউট, যার ভ্যালু অবশ্যই ভিউপোর্ট হবে। এই ভিউপোর্টটি কি আপনি আরও বিস্তারিত জানতে পারবেন আমার রেসপন্সিভ ওয়েব ডিজাইন টিউটোরিয়ালটিতে বা টিউটোরিয়াল যে ভিডিওটি সেখানে। ভিউপোর্ট হচ্ছে আমাদের স্ক্রিন সাইজ, ডিফারেন্ট ডিভাইসের জন্য স্ক্রিন সাইজ থাকে, সেই স্ক্রিন সাইজে যে ভিজিবল পার্টটা সেটা বোঝায়। কন্টেন্ট হচ্ছে এখানে কন্টেন্ট অ্যাট্রিবিউটের ভ্যালু যেটা দেওয়া হচ্ছে, উইড ইকুয়ালস টু ডিভাইস উইড, অর্থাৎ এখানে উইড কত আমি স্পেসিফিকলি বলছি না, আমাদের ইন্ডিভিজুয়াল ডিভাইসের জন্য যে উইডটা হবে সেটি এখানে কাউন্ট করা হবে। এবং ইনিশিয়াল স্কেল ইকুয়ালস টু 1, এটি দ্বারা বোঝায় যখন আপনার ওয়েব পেজটি ব্রাউজারে সর্বপ্রথম লোড নেবে, তখন আপনার ওয়েব পেজের যে কন্টেন্ট তার জুম লেভেল কি হবে সেটিকে ব্রাউজারকে জানিয়ে দেওয়া। এখন আমরা জানা ট্রাই করব হেড এলিমেন্টের ভিতরে আমরা স্ক্রিপ্ট এলিমেন্ট কেন ইউজ করি সেটা নিয়ে। তো স্ক্রিপ্ট এলিমেন্ট সাধারণত আমরা দুটো কাজে, দুটো পারপোসে আমরা ইউজ করে থাকি। দুটো পারপোসই হচ্ছে জাভা স্ক্রিপ্ট রিলেটেড। যেমন আমরা এই স্ক্রিপ্ট এলিমেন্টটি যদি ইউজ করি এবং তার ভিতরে যদি আমরা এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করি, এসআরসি আমরা একটা পপুলার অ্যাট্রিবিউট জানি, আইএমজি বা ইমেজ এলিমেন্ট বা ট্যাগে আমরা সাধারণত এসআরসি এই অ্যাট্রিবিউটটি ইউজ করে থাকি। যদি আমরা স্ক্রিপ্ট এলিমেন্টের ভিতরে এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করি, সেক্ষেত্রে এই এসআরসি অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমাদের এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট ফাইলটিকে কল করে দিতে হবে। যেমনটি কিনা আমরা সিএসএস ফাইলের ক্ষেত্রে আমরা লিঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করেছি এবং লিঙ্ক অ্যাট্রিবিউটের এইচআরইএফ, লিঙ্ক এলিমেন্টের এইচআরইএফ অ্যাট্রিবিউটটি ইউজ করেছিলাম। ঠিক একই কাজটা আমরা জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে করতে গেলে আমাদের এলিমেন্টের ভিতরে এসআরসি অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমাদের ফাইল নেমটিকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যদি আমরা কোনো কাস্টম জাভাস্ক্রিপ্ট সরাসরি করতে চাই, সেক্ষেত্রে টাইপ ইকুয়ালস টু টেক্সট জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করতে পারি, দ্যাটস নট ম্যান্ডেটরি। এবং স্ক্রিপ্ট এলিমেন্ট আমরা কি করব, ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করব এবং এটা ক্লোজ করে দিব। আর ইনসাইড স্ক্রিপ্ট এলিমেন্ট আমরা এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো এখানে আমরা টাইপ করে দেব, ঠিক আছে, বা বসিয়ে দেব। তাহলে এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমাদের এক্সিকিউট হবে এবং এটার ফলাফল আমরা পরবর্তীতে আমাদের কোডিংয়ে দেখতে পাবো। অ্যান্ড ফাইনালি আমরা যেটি জানতে চাচ্ছি বেস এলিমেন্ট নিয়ে, যদিও এটি পপুলারলি ইউজ করা হয় না, তারপরও আমরা এখানে যে বিষয়টি জানবো, এই বেস এলিমেন্ট দিয়ে সাধারণত আমাদের ওয়েব পেজ বা ওয়েবসাইটের বেস ইউআরএলটাকে আমরা ডেনোট করি। যেমন এই বেস এলিমেন্টটি যখন আমাদের ইউজ করা হয়, এখানে সাধারণত দুটো অ্যাট্রিবিউট ইউজ করা হয়। একটা অ্যাট্রিবিউট হচ্ছে এসআরইএফ অ্যাট্রিবিউট এবং সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। আমরা চাইলে দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি অথবা চাইলে যে কোনো একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি।
এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। আপনি যদি href অ্যাট্রিবিউট ইউজ করেন সেক্ষেত্রে আমরা লিঙ্ক এলিমেন্টের ক্ষেত্রে অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে href এর ভ্যালু হিসেবে যেভাবে আমরা আমাদেরকে একটা ইউআরএল দিয়েছিলাম, ঠিক আপনি এক্ষেত্রে আপনার যে ওয়েব পেজ এর জন্য আপনি কাজ করবেন সেই ওয়েব পেজের যে বেস ইউআরএল সেই ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন এবং টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করে আপনার এই ইউআরএলটি কোন উইন্ডোতে ওপেন হবে সেটা আপনি এখানে বলে দিতে পারেন। সেটি হচ্ছে আপনার আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই ভ্যালুটি ইউজ করলে আপনার একটা নিউ ট্যাবে আপনার এই ইউআরএলটি ওপেন হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি ছোট এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে পারেন যদি আমার রেগুলার ভিডিও মিস না করতে চান। আর ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অশেষ ধন্যবাদ। আশা রাখছি পরবর্তী ভিডিওটিতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।